ভোট গণনার সময় থেকে আমরা দেখছি নানান রকম অভিযোগ, পাল্টা অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী তারা বলছেন, শিবির প্রার্থী সাদিক কায়েম তিনি কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছেন। এদিকে ছাত্র দল আবার স্লোগান দিচ্ছে যে ভোট চোরের কথা বলছেন, যে তাদের প্রতিরোধ করতে হবে। বলছেন শেখ হাসিনাকে ওনাকে ছাড়িয়ে গেছেন ছাত্র দল প্রার্থী, ভিপি প্রার্থী বলছেন প্রশাসনের। এরকম নানান রকম অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু দেখছি আমরা। আপনি আসলে এখন পরিস্থিতি কেমন মনে হচ্ছে? সামনে কি সংঘাত হতে পারে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই। প্রথমত আমি ডাকসু নির্বাচন সেইভাবে ফলো করি, এই জন্য করি না যে আমার কাছে নির্বাচনটা একদমই গুরুত্বপূর্ণ। যে সরকার সামনে জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, সেই সরকার হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য অস্থির হয়ে গেল, এই পুরো ব্যাপারটার মধ্যে এক ধরনের অসুবিধাজনক বিষয় আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সব বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন দেয়, বেছে বেছে 3-4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দিয়েছে। নিশ্চয়ই কারণ আছে, এবং যে কারণ রয়েছে সেটা কিন্তু এখন কিছু কিছুটা মানুষ বুঝতেও পারবে যে কেন তারা অল্প কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এইভাবে নির্বাচন দিয়েছেন। তাড়াহুড়া করে তারা নির্বাচন শেষও করার চেষ্টা করে। যে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা গিয়েছে সেটি হচ্ছে যে এই নির্বাচনটি অনেকটা দায়সারা ভাবে করা হয়েছে, কেননা অভিযোগ তো আসতেই পারে যে আগে থেকে ব্যালট বাক্সে ব্যালট ভরা হয়েছে। তাহলে তারা এই যে প্রাচীন কালের এই লোহার ফ্যাক্টরি থেকে বানানো এক ধরনের আলমারি সদৃশ্য ব্যালট বাক্সে কেন ব্যালট ঢুকে? ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করা এখন কোনো ব্যাপারই না। RFL এর বাক্স পাওয়া যায়, ওইটাকে শুধু কিনে লক করে চারিদিকে বন্ধ করে ওইটাকে ভালোভাবে ওইটার ভিতরেই বানানো সম্ভব ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে। ফলে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্সে কয় টাকা খরচ হতো? তারা ইচ্ছা করে এইসব অভিযোগের জায়গা রেখেছেন। এবং তারপরে তারা আরেকটা কাজ যেটা করেছেন, তারা প্রাতিষ্ঠানিকভাবে এক ধরনের কাণ্ড কারখানা করেছেন, যেটা নিয়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। যেমন কিছু কিছু শিক্ষক কোনো কোনো প্রার্থীকে ভালো বলেছেন, কিছু কিছু শিক্ষক কোন একটি বিশেষ দলের লোককে বলেছেন তোমরা 100 ফিটের মধ্যে থাকতে পারবে না, আবার অন্যদেরকে যেতে দিয়েছেন। এরকম নানান কাণ্ড কারখানা করেছেন, যেগুলি করার মধ্যে দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে কর্তৃপক্ষেরই ভালো প্রস্তুতি ছিল না। তাদের উচিত ছিল এই শিক্ষকদেরকে ট্রেন করা কি করে এই ভোটটা করতে হয়। আর বাকিটা হচ্ছে হার জিতের ব্যাপার। আমি মনে করি যে পরাজিত পক্ষ যখন পরাজিত হয়ে যেতে শুরু করে তখন নানান ধরনের অভিযোগ এমনিতেই তুলতে থাকে। আমি ডাকসু নির্বাচনে একদমই মাথা ঘামা হচ্ছে না, আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো প্রক্টোরিয়াল বডি এবং ভিসি, এরা নিজেরাই তো প্রসেসের মধ্যে দিয়ে আসে না, এদেরকে সরকার বসিয়ে দিয়েছে। এরা তো কোনো প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই। আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ভিসি প্রার্থীরা তাদের প্যানেল নির্বাচিত হয়, তারপর সেই প্যানেল থেকে একজনকে বেছে নেওয়া হয়। যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কি কোনো প্যানেল থেকে এসেছেন? তাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে অনির্বাচিত একটি প্রতিষ্ঠানের অনির্বাচিত ভিসি, অনির্বাচিত প্রক্টর, তারা মিলে একটা নির্বাচন আয়োজন করেছেন। তাদের নিজেদেরই গণতন্ত্রের ঠিক নাই, তারা আবার একটা গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছেন। এই সবকিছুর মধ্যে একটা গোঁজামিল আছে। আমাদের জাতীয় নির্বাচন প্রক্রিয়াও কি সেই গোঁজামিল না? না, কোনটা? মানে আপনি বলছেন অনির্বাচিত প্রশাসন এখন একটা নির্বাচন আয়োজন করছে। আমাদের জাতীয় নির্বাচনের জন্য তো জাতীয় নির্বাচনে তো আমরা অনির্বাচিত সরকারের দ্বারাই চাই। কোনো উপায় নাই। নির্বাচিত সরকার পালায় গেলে কি করবে? আপনি যারা যে নির্বাচিত সরকার বলতেছেন, প্রথমত তারা নির্বাচন করতো না, আমরা তো কোনো সময় চাইছি না। যে সরকার পালায় গেছে, সেই সরকার পালায় গেলে অনির্বাচিত সরকার ছাড়া কেমনে আসবে? ওই সরকারকে নির্বাচন দেওয়া, ওই সরকার থাকাকালীন তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের, তাই না? ওটাই তো মূল দাবি ছিল। ওই সরকার থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবির চাইতে যেটা বেশি দাবি ছিল সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। ওই সরকার থেকে কিন্তু 3টা নির্বাচন করেছে, এবং সেইখানে বিশেষ বিশেষ রাজনৈতিক দল অংশ নিয়েছে। 18তে বিএনপি অংশ নিয়েছে, তার আগেও দলগুলি অংশ নিয়েছে, পরেও দল অংশ নিয়েছে 1-2টা। ফলে নির্বাচনটা এমন হয় নাই যে কেউ অংশ নেয় নাই, নিয়েছিল, কিন্তু তারা নির্বাচন করতো না। সবাই জানতো যে নির্বাচনের ফলাফল নির্দিষ্ট। ফলে ওই সরকারটা আসলে নির্বাচন করতো না, ওই সরকার নির্বাচন করতো না, এটা সবাই জানে। ওরা সবসময় অনির্বাচিত ছিল। 2028 নির্বাচনের পর থেকে বাকি যতগুলো নির্বাচন করেছে, কোন নির্বাচনের আগামাথা ছিল না। একটার মধ্যে 153 জন ইলেক্টেড হয়ে গেছে, আরেকটার মধ্যে লোকজনকে ডেকে নিয়ে এসে তারপরে 5টা-6টা সিট ধরাই দিচ্ছে, আরেকটার মধ্যে তো কেউ নির্বাচন করেই নাই, নিজেরা এবং নিজেদের ভাই বোনেরা মিলে নির্বাচন করেছে। আগের সরকার যদি না পলাইতো তাহলে কি সরকার আসতো? এই সরকার আসার পিছনে সম্পূর্ণ দায়িত্ব তো আগের সরকারের। পলাই গেছে দেখে। জি, ঠিক আছে। আমি এবারে আরেকটু আসি যে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিকে নিয়ে, মানে ডাকসু তো এখনো ফলাফল যেহেতু হয়নি, তারপরে কি একটা সহিংস পরিস্থিতি হতে পারে? এখন যেরকম দেখা যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত, পাল্টা অভিযোগ। ডাকসুতে আলাদা করে কি সহিংসতা হবে? এই বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হয় নাই, পিটায় লোকজন মানে নাই।
এই বিশ্ববিদ্যালয়ে আগে পরে সহিংসতা হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা বের হয়ে আসা অন্য জায়গা থেকে মবও করে। সুতরাং এইখানে আলাদা করে সহিংসতার কি আছে? পুরো দেশই তো সহিংসতার মধ্যে আছে। আচ্ছা, পুরো দেশ সহিংসতার মধ্যে আছে, এই প্রসঙ্গটা আরেকটু আসবো, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ডাকসু নির্বাচনের মডেলেই জাতীয় নির্বাচন হবে। এটি কি আমাদের জন্য একটা আশার বার্তা, নাকি আপনি কেমন? ডাকসু নির্বাচনের মডেলটা কি জিনিস? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? ডাকসু নির্বাচনের মডেলটা আসলে কি? এটা একটু অনেক ব্যাখ্যা করে বলবে বা আপনি বলতে পারেন। আমি তো ডাকসু নির্বাচনের আলাদা কোনো মডেল দেখি না। ডাকসু তো পিয়ার নাই, ডাকসুতে কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে? ডাকসুতে কি পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন আছে? ডাকসুতে কি অনিবন্ধিত, মানে ডাকসুতে পড়ে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, রেজিস্ট্রেশন নাই, তারা নির্বাচন করতে পারে? সেই নির্বাচন হবে, সেই মডেলে হবে? ওনাদের তো বহু দল আছে, এখন রেজিস্ট্রেশন নাই, বহু প্রার্থী, মানে বহু দল আছে যার কোনো প্রার্থী নাই। ডাকসু মডেলে নির্বাচন কিভাবে হবে? ডাকসু মডেলে কি পেয়ার হবে? মানে এটার মধ্যে আসলে কোনো অর্থ খুঁজে পান না আপনি? আমি অনেক কিছু অর্থ খুঁজে পাই না, আমারই দুর্বলতা, আমি বুঝি না। এটা তো ধরেন আমার মূর্খতা, আমি বুঝি না, আমি বুঝি না বলে ওনাদের কথাবার্তা বোঝা যায় না। ওনারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত, মানে আমি মনে করি অত্যন্ত উচ্চ ভাবনা চিন্তান্ত। বিদেশে থেকেছেন অনেকে, অনেকে বিদেশি ডিগ্রি করেছেন, অনেকে বিদেশ থেকে ট্রেনিং নিয়েছেন। বাংলাদেশের পড়ালেখা তো তারা করে না। আমি একজন খুবই নাদান লোক, আমি বিদেশে পড়াশোনা করি না, আমি বাংলাদেশে কিছু পড়াশোনা করেছি। আমি কি করে বুঝবো বিদেশে পড়াশোনা করলে বুদ্ধির কি অবস্থা হবে? আচ্ছা, আমরা আসলে মানে পড়াশোনাটা তো আসলে ব্যাপার না, তারা আসলে কি বলছে না, তার কি সেখান থেকে কি অর্থ বের হচ্ছে, জিনিসটা তো এটাই। কিন্তু আমাদের তো বুঝতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, দেশে থেকে বা বাইরে থেকে। পুরস্কার পান, আপনি যদি আগা মাথা যত পুরস্কার আছে সব পান, তাহলেই তো আপনি অনেক কিছু বুঝবেন। পুরস্কার না পাইলে, বিদেশে পড়াশোনা না করলে, বিদেশিদের সাথে ছবি না তুললে আপনার আবার কিসের দাম? আমারই বা কিসের দাম? জি, আসি এবার একটু বিদেশিরা আমার ধরায় না ধরলে আমার কোনো দাম আছে? জি ডাক্তার, বিদেশিরা আমার সাথে হাত না মিলাইলে আমার কোনো দাম আছে? এই বাংলাদেশে বিদেশিদের হাত পা জড়ায় ধরতে পারলেই তো আপনার অনেক সাথে যাদের ছবি টবি আছে তারাই তো বাংলাদেশ চালাবে। আজকেও চালাবে, কালকেও চালাবে, অতীতও চালাইতো। আগে সরকারের প্রধানমন্ত্রী গিয়া সেলফি তুলা পোস্টিং, সমস্ত নেতা নেত্রীরা খুশি হয়। চোরকে চোর বললে সাজা বা ব্যবস্থা প্রসঙ্গটি আসলো, আমরা দেখলাম মঞ্চ ৭১, সেখানে লতিফ সিদ্দিকী, আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, শ্রদ্ধেয় শিক্ষক আমাদের, তারা একের পর এক, মানে তারা গ্রেপ্তার হলেন, তারা কারাগারে আছেন, তাদের মানে জামিন হচ্ছে না, রিমান্ডও নাকি হবে বা হয়েছে কিনা আমি এখন অবশ্য সবশেষ খবর জানি না, আবেদন করা হবে এতটুকু পর্যন্ত জানতাম। তারপরে এই মঞ্চ ৭১ সাথে সম্পৃক্ততার কথা বলে সেই সন্ত্রাস বিরোধী আইনেই আবু আলম শহীদ খান সাবেক সচিব গ্রেপ্তার হলেন। এরপরে আরো একজন সচিব গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনেই। এরপর কে বা কারা? এটা আমি বলতে পারি না কে বা কারা, কারণ আমার কাছে খুব অবাক লেগেছে যে কামাল হোসেন এবং জেডাই খান দুইজন সেখানে যাবেন বলেছে, কিন্তু জেডাই খান পান্না যায় নাই। তো তাহলে সন্ত্রাস যদি করে থাকে, সবচেয়ে বড় সন্ত্রাস তো জেডাই খান পান্না নিজেই করেছে। তো সেই লোক তো দেখে আবার বিবৃতি দিচ্ছে। আর কামাল হোসেন সাহেব যাবে বললো কেন মানুষজনকে? এটা তো বলে তিনি আরেকটা খারাপ কাজ করেছে। কামাল হোসেন সাহেব প্রায় এরকম খারাপ কাজ করে। এখন তিনি অসুস্থ হয়েছেন, তাকে অবশ্য না আগেও এরকম করে না, উনি অসুস্থ উনি জানে না, তো উনি এখানে যাবে কথা বলছে কেন? মানুষজনকে তো ওনার নাম ব্যবহার করে লোক ওরা টাকাটাকি করছে। তার মানে কি, মানে যারা আয়োজক ছিল তাহলে তাদেরকে কেন ধরছে না সরকার, যদি আসলে ধরার মতো কাহিনী থেকে থাকে? তো আমি কি জানি ভাই, এই যে আপনি প্রশ্ন করেন সরকার কেন ধরেন, আপনি সরকারের একটা লোককে প্রশ্ন করেন। সরকারের লোকরা পাই না তাদেরকে ধরার জন্য। আপনারা বিভিন্ন কথা বলেন, কি ব্যাখ্যা আপনারা দিতে পারেন, কি মনে হয় সেটাই জিজ্ঞেস করেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সরকার কেন এই কাজটা করে না, সরকার কেন করে না সরকার বলতে পারবে, আমি কেন বলতে পারবো? আমি বলতে পারবো আপনার মধ্যে না করাটা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? না, আমি সঠিক আর ভুলও বলতে পারবো না। সরকার অনেক কিছু করে, অনেক কিছু করে না। সরকার কোন কাজ কেন করে এটা সরকার ছাড়া কেউ জানে। কারণ আপনি দেখবেন যে একই সরকার এক জায়গাতে একরকম আচরণ করে, আরেক জায়গাতে আরেক রকম আচরণ করে। এই জিনিসটাই তো মানুষজনকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে যে আসলে তারা কোনটা আসলে তারা করে বা কোনটা করতে চায়, কোনটা করতে চায় না, কেউ তো বলতে পারে না। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, একদল লোক গিয়ে একটা আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এখন মজার ব্যাপার শোনেন, ওখানে দুইটা আবৃত্তি হচ্ছিল, মানে দুইটা আলাদা আলাদা সংগঠন। এখন একটা সংগঠন তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে আবৃত্তির বিভিন্ন লোকজন তো এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারপরে কি আবৃত্তি ফেডারেশন, এগুলোর মধ্যে ছিল, এবং বাংলাদেশের বড় বড় আবৃত্তির দলগুলোতে এরাই নেতা হিসেবে বসেছিল। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে অন্যান্য রাজনৈতিক দলের এত সংস্কৃতি নিয়ে মাথা ঘামানোর ব্যাপার ছিল। এখন এরা কোথাও যাইতে পারে না,
এখন এদের কাছ থেকে যারা আবৃত্তি শিখেছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা, এরা তো আগে ওদের ওই দলে গিয়ে একটুখানি স্টেজে যেত, একটুখানি গল্প করতো, একটু কবিতা বলতো, একটু খুশি হইতো, একটু ছবি তুলতো। এরা তো পয়সা করে দিয়ে আবৃত্তি শিখেছে সব আবৃত্তি স্কুল থেকে। এখন সেগুলোর কোনোটাই কোনো অনুষ্ঠান নাই। এখন তারা নিজেরা একটা অর্গানাইজেশন বানাইছে, ওটার নাম দিচ্ছে শব্দসুধা। তারপর ওইটাতে তারা গিয়ে একটু আবৃত্তি করবে, সেটা বন্ধ করে দিচ্ছে, বলছে আবৃত্তির ভিতরে নাকি ফ্যাসিবাদী কবিতা আছে। কেন? ওইখানে কিছু কবি আছে তারা নাকি ফ্যাসিবাদী কবি। এখন নির্মলেন্দু গুণ মনে করেন 71 সালে একটা কবিতা লিখছে, ওই সময় কোন ফ্যাসিবাদ ছিল? নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখছে, মনে করেন হুলিয়া কবিতাটা। এখন এইটা কোন ফ্যাসিবাদী কবিতা হবে? তাই না? আসলে এইরকম অদ্ভুত যুক্তি দিয়ে এখন বহু কিছু কাজ হচ্ছে, এবং এইসব কাজে বাধা দেওয়ার মতো কোনো আগ্রহ সরকারের নেই। মানে সরকারের আগ্রহ নাই, কিন্তু মানে যদি বলি সুশীল সমাজ বা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে আছে নাকি বাংলাদেশে? সুশীল সমাজ বলে তো বাংলাদেশে একটা কিছু ছিল, এটা প্রথমে ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রথমে সুশীল সমাজের সুবিধা নিয়েছে, তারপরে আওয়ামী লীগের মতের বিরুদ্ধে সামান্য সমালোচনা করলে তাদেরকে সুশীল বলে গালিগালাজ, আতেল, সুশীল, এই যে গালিগালাজের যে প্রক্রিয়াটা, সুশীলদেরকে গালিগালাজ দেওয়ার যে জিনিসটা, এটা শুরু করেছিল আওয়ামী লীগ। এবং তারা বলার চেষ্টা করতো কি যে সুশীলরা তত্ত্বাবধায়ক সরকার বানায় দেশকে নষ্ট করেছে, 111 নাকি সুশীলরা নিয়ে এসেছে, সুশীলরা নাকি তলে তলে মানে ঘিও খায়, আবার উপরের দিকে সয়াবিন তেলও খায়, এইসব আবল তাবল কথাবার্তা বলতো। তো সুশীলদেরকে যে আক্রমণ করা এবং নিজস্ব সুশীল বাহিনী তৈরি করা, যারা সুশীল না, যারা মানে শিশিল, মানে তেলের শিশি হাতে করে, সুশীলদের বদলে শিশিল জাতি তৈরি করেছিল, তেলের শিশি হাতে করতো। এই শিশিল জাতিটা তৈরি করেছিল তো আওয়ামী লীগ। এখন এই শিশিল গুলো আর কথা বলে না, কি করে বলবে? তেল দেওয়ার পা নাই, তেলের শিশিতে প্রতিনিয়ত তেল ভরে দেওয়ার লোক নাই, সব পালিয়ে গেছে। আমি কিন্তু এই সুশীল গুলার একদমই পছন্দ করি না, এগুলো আওয়ামী লীগের সুশীল। আওয়ামী লীগের সুশীল গুলা কাজই ছিল আওয়ামী লীগ আবল তাবল কথা বলে। আওয়ামী লীগের সুশীলরা পালিয়েছে, এখন আর কোনো সুশীল নাই। আমি আপনাকে আরেকটা মানে এখন আমাদের সমাজে কোনো সুশীল নাই, মানে সুশীল নাই। শোনেন, আওয়ামী লীগের সম্পর্কে একটা গল্প বলতে, পাবনা মেন্টাল হাসপাতালের বাইরে একটা লোক গাড়ি পার্ক করবে, তো পিছন থেকে একটা লোক বলতেছে আসো 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 আসো, তো ব্যাক করছে, করার পরে ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে লোকটা নেমে বলতেছে আপনি এটা কি করলেন, আমার গাড়িটাকে ড্রেনে ফেলে দিলেন? তখন লোকটা বলতেছে আসো আসো আসো, আরেকটা গাড়িকে বলতেছে। তখন ও জিজ্ঞেস করতেছে আপনি আসো আসো করতেছেন কেন? বলে তোরটা ছিল 39, এটা 40, মানে ও এই পর্যন্ত 39টা গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে, 40 নাম্বারটাকে আমার ডাকছে। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের সুশীল গুলা 39 বার আওয়ামী লীগের গর্তে ফেলা, 40 বার ফেলেছে, কারণ এরা তো তেল দেওয়া ছাড়া কিছু করে না, ওরা আওয়ামী লীগের সমালোচনা করতো। আওয়ামী লীগের সুশীলরা গেল, এখন মঞ্চ 71-এর সাথে সম্পৃক্ত সবাই, আপনি বলছেন আয়োজকদের কিছু হচ্ছে না, বাকিদেরকে জেলে ভরছে, মানে কারোর কি কিছু হওয়া উচিত? তাদেরকেও কি জেলে ভরা উচিত নাকি? আমি এটার উত্তর দিয়েছি, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এটা নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী। মানে তাহলে কি মানে তাদের নিয়তিটা কি বলে আপনার মনে হয়? তারা কি জেলে, যারা আগে ছিলেন তাদের মধ্যে জেলে থাকবে এরকম মনে হচ্ছে? বিচার আদালত যদি ঠিক থাকে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো বের হবে, তাই না? বিচার এবং আদালতকে প্রমাণ করতে হবে বিচারের মধ্যে দিয়ে যে তারা সুবিচার দিচ্ছে। সুবিচার না হইলে মানুষ বুঝে, ভুয়া মামলা হইলেও মানুষ বুঝে। মানুষের সেন্স তো আর কমন সেন্স, এটাকে তো আপনি সরাই নিতে পারবেন না। মানুষ বুঝে না এটা ভাবার তো কোনো কারণ নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা খুব সুন্দর কথা আছে যে পৃথিবীর মানুষের সবচেয়ে পাওয়া যায়, মানে মানুষের যে সাধারণ বুদ্ধি, এটাকে বলে কমন সেন্স, কিন্তু এখানে বলা আছে যে কমন সেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেয়ার সেন্স। এই যে সাধারণ বুদ্ধি, এটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এবং মানুষ আরেকটা কথা বলে, মানে যাদের উইজডম আছে তারা বলে যে ক্ষমতায় গেলে এই কমন সেন্স একদম হারিয়ে যায়। তো এখন কমন সেন্স হারিয়ে গেছে। কাকে ধরবে কাকে ধরবে না এই ব্যাপারটা আসলে সরকারের। মানুষ তো দেখতে পায় কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি তো ঢেকে রাখতে পারবেন। আওয়ামী লীগকে ঢেকে রাখতে পেরেছিল যে তারা চুরি করে, কেউ কি ঢেকে রাখতে পেরেছে তার অপরাধ? এটা পারে না। সুতরাং অপরাধের কোনটা অপরাধ না, কোনটার জন্য কি শাস্তি হওয়া উচিত, এগুলো তো মানুষ বুঝে। আপনি যতই ক্ষমতায় থেকে যাই করেন না কেন, কোনটা অন্যায় হচ্ছে আর কোনটা ন্যায় হচ্ছে এটা প্রশ্ন করে জানার কিছু নাই। আপনি নিজের বুদ্ধি দিয়ে বিচার করেন না। আমি মনে করেন আপনার ইন্টারভিউটা নিচ্ছে, আপনি বলেন আপনার এটা ভালো লাগছে, আপনার কি মনে হয় এটা দেখে? না, কারণ আমিও এটার বাইরে ছিলাম, আমি বাইরে থেকে দেখছি, তাই না? আমি তো ওখানে যাইনি। আমি আসলে যদি আপনি আমাকে প্রশ্নটা করেন, আমার মনে হয় যে আমি স্পষ্ট হতে পারছি না যে তাদের অপরাধটা কি, তাদের তো বলতে হবে সন্ত্রাস বিরোধী। আমি হয়তো স্পষ্ট হই নাই, আমি এটা স্পষ্ট হবো, আমিও হই নাই, জাতীয় স্পষ্ট হয় নাই। স্পষ্ট করার দায়িত্ব কার?
আচ্ছা, আপনি বলেন তাহলে যেগুলো চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে সরকার আসলে ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু যেগুলো অস্পষ্ট ধোঁয়াটে কারণে সরকার গ্রেপ্তার করছে, তাহলে এটার জন্য কি মানে এটা এই বিষয়ে একটা বক্তব্য বিবৃতি বা কিছু তো একটা বলার থাকা দরকার নাকি? আপনি ফেডারেশন গুলোর নাম জানেন না? এতগুলো যে ফেডারেশন পালতো আওয়ামী লীগ, ওই ফেডারেশন গুলোর নেতা নেত্রীদেরকে ডাকেন, একদিন জিজ্ঞেস করেন, এই শিশিলদেরকে ডাকেন না। এই শিশিলরাই তো আওয়ামী লীগকে ভর্তি ফলাইছে, কারণ সারাদিন তালি দিত, আসো 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 39 40, সারাদিন তালি দিত। এখন কি কোনো শিশির বাদর নাচে, এখন কি সব শিশির শেষ হয়ে গেছে নাকি এখনো শিশির আছে? বাদর নাচে যে বাদরটা তালি দিতে থাকে না, এরকম বাদর নাচ করছে, তালি দিত আর খালি তালি দিত, যাই করে তালি দিত, তালি দিতে দিতে ফালা দিচ্ছে। ডাক্তার আব্দুল রুফ স্যার, এখন কি কোনো তালি দেওয়া শিশির আছে নাকি সব শেষ? এখন তো সুশীল সমাজ না, কোথায় সুশীল? মানে শিশির সমাজ আছে কিনা আপনার ভাষায়? শিশির শিশির সমাজ সবসময় থাকে, শিশির সমাজ বজায় যায়, কারণ শিশির সমাজ ছাড়া তো ক্ষমতার কাছ থেকে কিছু আদায় করা যায়। ক্ষমতার কাজই হচ্ছে ক্ষমতার পা দেখা যায়, ক্ষমতার হাত দেখা যায় হচ্ছে নির্যাতনে, পা দেখা যায় হচ্ছে তেল দেওয়ার জন্য। ক্ষমতার হাত আর পাই দেখা যায় দুইটা, হাত হচ্ছে মানুষের উপর নির্যাতন করে, ক্ষমতার লম্বা হাত বলে না, আর পা হচ্ছে এটা গেড়ে বসে থাকে, উঠবে না, সে ক্ষমতার চেয়ারে বসে থাকবে। চারটা হচ্ছে চেয়ারের পা, দুইটা হচ্ছে নিজের পা, 6টা নিয়ে বসে। এখন এই 6 পায়ের মধ্যে 2 পায়ের মধ্যে তেল দিলে ক্ষমতা আহু করে, যে তেল দেয় তারা কিছু দিয়ে দেয়। সেরকম তৈলজীবী এখনো আছে, আপনি চারদিকে তাকালে দেখতে পাবেন। তৈলজীবীরা বুদ্ধিজীবীদের সম্মান নষ্ট করেছে, শিশিলরা সুশীলদেরকে ধ্বংস করেছে। আগাছা যেভাবে বিরাট জঙ্গলকে নষ্ট করে ফেলে, বুঝলো? জি, আমি এই প্রশ্নটি করছিলাম, আপনি বলছিলেন এই প্রসঙ্গে আপনি আর কথা বলতে চান না, যেহেতু বিষয়টা আমার মতো আপনিও অস্পষ্ট যে কি অপরাধে তাদেরকে, কিন্তু আপনার কাছে কি এটা মনে হয়? বলেন কে স্পষ্ট? এই পান্না বেটা সবাই দাওয়াত দিল কেন, আর দাওয়াত দিয়ে নিজে গেল না কেন? তাহলে কি এটা ফাঁদ পাতা হয়েছে বলে মনে হচ্ছে? আমি জানি না, আপনি বারবারই আপনারা খোঁচাইতেছেন, আমারে খোঁচায় লাভ নাই তো। আপনি যেটুকু জানেন আমিও সেটুকু জানি। আচ্ছা, আমি যেটুকু জানি আপনিও সেটুকু জানেন। আচ্ছা, সাধারণ মানুষ সেইটুকু সবাই জানে, সবাই তো আসলে একটা পারসেপশনের উপরে চলে, যদি জানানোর মতো বিশেষ কিছু থাকে সেজন্যই আসলে বারবার প্রশ্ন। আচ্ছা, এটা যদি আপনি আর এই বিষয়ে বলতে না চান তাহলে আমার প্রশ্নটা তাহলে রয়ে গেল যে আসলে এরপর কে বা এরপর কারা আরো আছে কিনা, তালিকাটা আরো লম্বা হবে কিনা সেটি আমাদের জানা নাই। তাহলে একটা ঘটনা আর একটা মাঝখানে দেখলাম যে এনিবডি ক্যান বি, বিকজ ওইখানে তো কেন কাকে কি জন্য ধরতেছে কেউ তো জানে না, তো এটাতে যে কেউ হইতে পারে না, আপনিও হইতে পারেন, আপনি দেশে আসলে আপনি ধরে বলেন, আপনিও আসতে পারেন। হ্যাঁ, আপনি হতে পারেন, হ্যাঁ হইতে পারে না, ধরার জন্য কারণ লাগে না। জিজ্ঞেস করলে আমাকে শোনেন, এরপরে কি আমাকে জিজ্ঞেস করলে আমার একটা টিয়া পাখি পালতে হবে, তারপরে কাগজ রাখতে হবে, তবে টিয়া পাখিটা হাঁটতে হাঁটতে যাবে, যাওয়ার পর টিয়া পাখি একটু নাম তুলবে, আমি বলবো এইটা। এছাড়া তো আর কারো পক্ষে বলা সম্ভব না কে ধরা পড়তেছে। গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে এলেন দ্বারা এটা খোঁজাখুঁজি না করলে, বাটি চালান না দিলে বোঝা সম্ভব না, তো কারণ এটা তো কোনো যুক্তি নাই না। কিন্তু এটার তো একটা নিশ্চয়ই ট্রেন্ড আছে, সরকার তো নিশ্চয়ই টিয়া পাখি দিয়ে নাম উঠিয়ে উঠিয়ে জেলখানায় ঢুকাচ্ছে না। আল্লাহ জানে, আমরা তো জানি না। আপনি জানেন? না, আমি জানি। আপনি আমার বারবার বলাতে চাচ্ছেন, আপনি খুঁজে বের করেন না টিয়া পাখি। আমার খুঁজে বের করার সামর্থ্য নাই ডাক্তার আব্দুল রুফ স্যার। এর মাঝখানে একটা ঘটনা দেখলাম যে কাদের সিদ্দিকীর বাসায় টাঙ্গাইলে তার বাড়িতে হামলা হলো, তারপর তিনি একটা সমাবেশ ডাকলেন, তারপরে সেখানে ছাত্রদেরও কোন একটা সংঘ যেন সমাবেশ ডাকলো, এবং তারপর সেখানে 144 ধারা জারি হলো টাঙ্গাইলে। কাদের সিদ্দিকী বললেন মুক্তিযোদ্ধাদের সমাবেশে 144 ধারা জারি করা হলো, করতে দেওয়া হলো না, এটা একটা নজির সৃষ্টি হলো, এরকম একটা কথা তিনি বলেছেন। একটু আপনার কাছে এই ঘটনাটাকে কি মনে হয় যে পাল্টাপাল্টি? কারণ আওয়ামী লীগের সময়, আপনারা আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যে যখন বিএনপি একটা সমাবেশ বা কিছু একটা বিক্ষোভ টিক্ষোভ দিত, তখন দেখা যেত আওয়ামী লীগও পাশাপাশি দিত, পুলিশ বলতো কেউই অনুমতি পেল না। সেরকমই কি কোনো খেলা এখনো চলছে? আমি আসলে জানি না, আমি জানি না কাদের সিদ্দিকী হঠাৎ করে কেনই বা একটা সমাবেশ ডাকবেন, কেনই বা সেই 144 হামলার জন্য আসলে, মানে কাদের সিদ্দিকীর দল আছে না, সেই দল কি এই ঐক্যমত্য দাওয়াত পাইছে, ওনার আগে গিয়ে মিটিং করছে? আমার জানা নেই, আপনি জানতে পারেন। হ্যাঁ, না, কাদের সিদ্দিকী তো জানেন। ওনার দল আছে গামছা পার্টি, উনি একটা গামছা পার্টি করছে না, গামছা পার্টির কোনো তো দাওয়াত পাইছে না? কাদের সিদ্দিকী জানেন ঐক্যমত কমিশনে, সেটা আমি দাওয়াত দিচ্ছে, মানে দাওয়াত দিচ্ছে। এই মুক্তিযোদ্ধাদের সমাবেশটা যে হলো না বা হতে দেওয়া হলো না, 144 ধারা জারি করা হলো, এটি কি আসলে কেমন হলো? আমি জানি না, আপনি বারবারই আমাকে জিজ্ঞেস করেন পুলিশ কি করছে, আমি জানি
144 ধারা জারি করে কি জানেন ডাক্তার আব্দুল লতিফ, সেটাই বলেন আজকে। আমি জানি না, আমি তো আপনার মতো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি না। না, কেন 144 ধারা জারি করতে আপনি আমাকে জিজ্ঞেস করেন? আমি 144 ধারা জারি করতে কেন এটা জিজ্ঞাসা করছি না কিন্তু ডাক্তার আব্দুল লতিফ, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে বিষয়টা কেমন হলো। 144 ধারা পুলিশ মনে করেছে জারি করার দরকার, জারি করেছে। 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, 144 ধারা সরকার যে কোনো কারণে জারি করতে পারে, এটার জন্য কিন্তু কোনো কিছু লাগে না। সরকার যদি মনে করে ওই জায়গাটা একটু গন্ডগোল হবে, বলে দিতে পারে 144 ধারা, ডিসি জারি করতে পারে, এটার জন্য কোনো কারণ লাগে না। আমাদের দেশে যেসব আইন কানুন আছে সেগুলো কিন্তু জনবান্ধব, জনবান্ধব না, এগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, ব্রিটিশ আমলের আইনি। আপনি কি জানেন ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে কি হইতো? কি হতো? ব্রিটিশ আমলে 144 ধারা জারি করলে যেখানে 144 ধারা হইতো, ওইখানে সাধারণ মানে ভারতীয় জনগণ হাইটে যেতে পারতো না, হামাগুড়িতে যাইতো, সোজা দাঁড়ায় 2 পা দিয়ে হাঁটতে দিত না। এবং এটা আছে, কেওস অফ এন এম্পায়ার নামে একটা বই আছে, খুঁজে বের করলে দেখবেন। কেওস অফ দ্য এম্পায়ারের মধ্যে একদম রাইটাররা লিখে দিছে কোথায় কত তারিখে কিভাবে এই ব্রিটিশ পুলিশ সাধারণ ভারতীয় জনগণকে, তখন তো আমরা সবাই ভারতীয় জনগণ ছিল, কিভাবে হাঁটু গায়ে রাস্তা দিয়ে ক্রল করে যাইতে বাধ্য করতো 144 ধারা জারি করতে। সেইগুলো তো এই আইন, এগুলো কি হাজার মানে 100 বছর ধরে এই আইন পাল্টেছে না, সেইভাবে ইচ্ছা করলে জারি করতে হবে, মনে হইলো জারি করতে, এটার জন্য কোনো কিছু লাগে। জি, মনে হলো জারি করলো, কিন্তু জারি করার পরে যেটা যেরকম দেখলাম আমরা, মানে সমাবেশটা আসলে হতে পারলো না, মুক্তিযোদ্ধাদেরকে সমাবেশ ডাকা হয়েছিল সেটি হতে পারলো না। এটিকে একটা মানে কেমন বার্তা দিল, বা এটিকে একটা ভালো নজির সৃষ্টি হলো? আমাকে একটা জিনিস বলেন, আপনি এখানে আরেকটা ঝামেলা লাগছে, রাজনৈতিক দল জনসমাবেশ না এটা আলাদা করে শুধু মুক্তিযোদ্ধা সমাবেশ দেয়, এরা সবাই বয়স্ক মানুষ। এখন কি মুক্তিযোদ্ধারা সব তরুণ? এরা কি জেনজি? এদেরকে ডাকে আনার এত চেষ্টা কেন? এরা এখন যারা মুক্তিযোদ্ধা আছেন তারা সম্মান নিবেন এবং তারা তাদের পলিসি দিবেন বা তারা তাদের মতামত দিবেন, আপনি আলাদা করে জনসভা ডাকতেছেন মানে তিনি একটা প্রতিবাদ করতে চাচ্ছেন। কাদের সেদিকে জনতা নাই, উনি জনতাকে ডাকতে পারে না। সমস্যা কি? সমস্যা আছে না, জনতা আমার কাছে কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা করে ডাইকে না আপনি সুযোগ দিতেছেন কেন সবগুলার একসাথে ধরার জন্য? আপনার মনে হয় যে এরকম সবগুলো একসাথে আসলে সবগুলোকে একসাথে ধরার মতো একটা প্রক্রিয়া চলবে? আমার মনে হয় না। আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না। আপনার কি মনে হয়? প্রশ্নের ধারা বদলাইতে হবে আপনাকে। আপনি বারবার বলতে থাকেন আপনার কি মনে হয়, আপনি কি জানেন, আমি কিছু জানি না। তাহলে কি আপনাকে ডাক্তার ভুল হয়েছে ডাক্তার আব্দুল লতিফ? আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন বলে আপনার বিশ্লেষণগুলো এটা বদলাইতে হবে। কারণ আপনি আমাকে বারবার জানতে চাচ্ছেন এটা কেন করছে, ওইটা কেন করছে, কে কোনটা কেন করছে, আমি কেন বলবো না, কে কোনটা কেন করেছে সেটি আমার প্রশ্ন না ডাক্তার আব্দুল লতিফ। আপনি একটু খেয়াল করে আমার প্রশ্নগুলো শুনে আমি বলছি এই বিষয়টা কেমন হলো, এটা কেমন বার্তা যাচ্ছে, এটা নিয়ে আপনার বিশ্লেষণ কি, এই হচ্ছে আমার প্রশ্ন। একটু আগে আমি আপনাকে কমন সেন্স নিয়ে গল্প বলছি, আপনি কি চান এখন আমি আবার কমন সেন্স নিয়ে গল্প বলি? আপনার যতটুকু কমন সেন্স আমারও ততটুকু কমন সেন্স। জি, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন, সেই কমন সেন্স গুলো শেয়ার করেন। প্রশ্ন করার কিছু নাই, যে প্রশ্নের উত্তর সবাই জানে, এটা এত কষ্ট করে প্রশ্ন করতে হয়? আপনার সাথে আমার এখন তর্ক হইতেছে। আমার মনে হয় না আসলে আমরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর একই ভাবে জানি, এক একজন এক এক রকম ভাবে জানে, সেজন্য আমি জানি না। আমি বলেছি আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আপনি এটাই জানেন না। আপনি কি এই বিষয়টি একটু বলতে আগ্রহী হবেন যে মানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আর কি সম্প্রতি মবের ঘটনা প্রসঙ্গে তাকে একটু খারাপের দিকে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, এটা উনি বললেই হবে না। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমি যে জনগণ এটা আমি মন্তব্য করতে পারি, কারণ আমি তো জনগণ, আমাদের রাস্তায় থাকতে আমি তো দেখি, আমি তো প্রতিদিন দেখতে পাই শুনতে পাই, কিন্তু এটা আমি এটার মধ্যে বাস করি। উনি যদি বললেন একটু উন্নতির দিকে একটু অবনতির দিকে, এগুলা কিছুই না, অনেক খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি। জি, মানে সেখানে ফেসবুক খুললে প্রতিদিন চিন্তায় রাহাজানি, মানুষকে পিটাচ্ছে মারতেছে, এইসব ভিডিও আসতেছে, এগুলা কোথেকে আসে, তাই না? ওই 5ই আগস্টের সময় বা জুলাই মাসে যেমন ভিডিও আসছে, আমরা সেই ভিডিও যেমন বিশ্বাস করছি, এই ভিডিও বিশ্বাস করি, সকল ভিডিওতে বিশ্বাস করতে হবে। তাহলে সেই ভিডিও বিশ্বাস করলে তো একটা সরকার যারা 12 মাসের বেশি ক্ষমতায় আছে এখন, তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে সেটা তো দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপের দিকে অবশ্য তিনি বলছেন, আপনি বলছেন অনেক খারাপ। জি, কিন্তু এই অনেক খারাপ পরিস্থিতি, যেমন ধরেন যে প্রসঙ্গটি আপনি মন্তব্য করতে চাইলেন না, সেরকম খুঁজে খুঁজে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা চাইলাম না।
আমি যেটা জানি না সেটা আচ্ছা, আপনি জানেন না বলে, কিন্তু সেখানে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। অন্যদিকে এই যে আপনি বলছেন যে এখানে পিটিয়ে মারা হচ্ছে, ওখানে নানান রকম মব দেখা হচ্ছে, বিশেষ করে বাজারগুলোতে নাকি কেউ কি পলায় ছিল, যারা গ্রেপ্তার হয়েছে কেউ কি পলাতক ছিল, বুঝতে হয় না, খুঁজে খুঁজে কাউকে গ্রেপ্তার করছে, যাকে চাইতেছে তাকে। কিন্তু ওই তো একটা নির্দিষ্ট আইনে যাকে তাকে তার মবের মানে মবকারী হিসেবে ধরছে না, সন্ত্রাস বিরোধী আইনে ধরছে তাদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে তাদেরকে এভাবে এটা থেকে নড়তে পারতেছেন না আপনি, এটা ছাড়া আর কোনো বিষয় না। না, আমার বিষয় আছে, আমার প্রশ্নটা আপনি শোনেন। তাদেরকে ধরা যাচ্ছে, কিন্তু এই যে মাজারে হামলা হচ্ছে বা দরবার শরীফে হামলা হচ্ছে, একের পর এক মব হচ্ছে, 7 জন না 9 জনকে মাজারে হামলার জন্য ধরেছে, কিন্তু মাজারে যখন হামলা হচ্ছে তখন কেউ বাধা দেয় না। তো বিষয়টা এরকম যে আগে করে ফেলো, হ্যাঁ আগে করে ফেলো তারপরে ধরো, তো এটা তো আসলে অর্থহীন হয়ে যায়। তো আমার প্রশ্নটা এখানেই যে এখানে কেন আসলে এভাবে ধরতে পারছে না? এটা কি আপনার কিছু মনে হয় যে এখানেও কোনো পারছে না, সীমাবদ্ধতা নাকি উদ্দেশ্য? এইটা আবার বলতে পারবে পুলিশের, তো আপনি বারবারই বলেন কেন ধরতে পারছে না, কেন ধরতে পারছে না, আমি কেমনে বলি? পুলিশের কি আপনি আমাকে বলেন, ধরেন আজকে সকালে কেন আপনি ডিম ভাজতে পারেন না, আমি কেমনে বলবো? বিষয়টা তেমন না মোটেই, ডাক্তার আব্দুল নূর তুষার। এই প্রশ্নগুলোই এখন বারবার জিজ্ঞাসিত হচ্ছে যে এটা কি পুলিশের সীমাবদ্ধতা নাকি পুলিশের, আমি জানি না কেন। Why and how, that is two different question. কেন ধরছে না এটা যে ধরছে না সে বলতে পারবে, আমি কেমনে বলবো কেন ধরছে না? আমারটা তো হবে স্পেকুলেশন। সেটাই আমি আসলে সেটাই জানতে চাচ্ছি যে এই যে ধরতে পারছে না, ধরতে যে পারছে না সেটা আমরা দেখছি। আমি স্পেকুলেশন থেকে কোনো কিছু বলি না, এখন জানলে বলি, না জানলে না। আপনার কি মনে হয় সীমাবদ্ধতা নাকি এখানে কেন ধরছে না এটার উত্তর দিবে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দিচ্ছেন না, তিনি তো আসলে কিছু খারাপের দিকে আমি বলতে পারি উনি ধরেন, আমি বলতে পারি উনি ধরেন, সেটা আপনিও বলতে পারেন উনি ধরেন। তো সেখানে আসলে আপনার কি মনে হয় এখানে সীমাবদ্ধতা নাকি এখানে আসলে উদ্দেশ্যের ঘাটতি বা সৎ উদ্দেশ্যের ঘাটতি? কি মনে হয় আমি যে পাঞ্জাবি পরছি, আমার শার্ট নাই, এটা সীমাবদ্ধতা নাকি আমি পাঞ্জাবি পরছি এটা আমার চয়েস? এটা আমি বলতে পারি এটা আপনার চয়েস। আপনি বললেন এটা তো সত্যি না হইতে পারে, আমার শার্ট নাই আসলে। না না, আমি জানি, এটা আমি জানি ডাক্তার আব্দুল নূর তুষার, এটা একদম স্বাভাবিকভাবে সবাই জানে। আপনার মতো অবস্থা সম্পন্ন মানুষের শার্ট থাকে, পাঞ্জাবিও থাকে। জানেন দেখে উত্তর দিচ্ছেন, আপনি জানেন দেখে উত্তর দিচ্ছেন, আমি এরকম জানলে উত্তর দেই, না দিলে আমি এরকম আপনার মতোই বলি। যেটা আচ্ছা, আপনি জানেন না যে সরকারের মানে আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা নাকি উদ্দেশ্যের ঘাটতি, এই বিষয়ে আপনার কোনোই ধারণা নেই? না, এটা কি আমরা আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করি, ওনাদের বন্ধুকে গুলি আছে নাকি নাই আমি জানি। আচ্ছা, মানে আসলে সীমাবদ্ধতা নাকি আসলে তাদের সতীর্থ মানে ইচ্ছার অভাব, এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই, এই বিষয়ে আপনি আসলে বলতে পারবেন না। আপনি ধারণা থাকতে গেলে ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট, আপনাকে কথা বলতে হবে, আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেটা লোকে বুঝতে পারে। বুঝতে না পারলে আমি আন্দাজে কল্পনা করে কেমনে বলবো। এখানে এখন আমরা আরেকটা প্রসঙ্গে একটু যাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ডানপন্থা, মাঝখানে বেশ কয়েকবার আপনি এটা নিশ্চয়ই শুনেছেন যে ডানপন্থা, উগ্রপন্থা, দক্ষিণপন্থার বিস্তার হচ্ছে বা উত্থান হচ্ছে, এরকম প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলছেন। এখানে আসলে এই যে সম্প্রতি ঘটনাগুলো দেখা যাচ্ছে সেটা কি তার কোনো প্রতিফলন বলে মনে করেন? এই ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান বলে? ডানপন্থার উত্থান বলে শব্দ আসলে আমি কোনো কিছু দেখি না, সেটা কোনো ডানপন্থার উত্থান। এখানে অরাজকবাদী যারা এনার্কিস্ট তাদের উত্থান হয়েছে। ডানপন্থীরা কি আইন কানুন মানে না? পৃথিবী যেখানে যেখানে বরং তারা কঠোর আইন করতে হবে। ডানপন্থীরা মূলত আইনের মাধ্যমে, কঠোর আইনের মাধ্যমে এক ধরনের তীব্র সংখ্যার জোরে অথবা তাদের দলের জোরে তারা দেশ শাসন করতে চায়, এবং ডানপন্থাই এক পর্যায়ে গিয়ে ফ্যাসিস্ট হয়ে যায়। অতএব আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ তো উগ্র ডান দলে পরিণত হয়েছে, আওয়ামী লীগ তো মাঝখানে ছিল না। নিশ্চয়ই সরকারের জনপ্রিয়তার উপরে তার একটা প্রভাব পড়ছে, যেহেতু এই বিষয়গুলোর বিস্তার বা সরকারের জনপ্রিয় হওয়ার তো কোনো দরকার নেই। সরকার ভোটে দাঁড়াবে, সরকারের জনপ্রিয়তা করার তো কিছু নাই। এই সরকারকে জনপ্রিয় হইতে আসছিল, এই সরকার আসছিল দায়িত্ব পালন করে মানুষকে দেখাই দিতে যে প্রকৃত দায়িত্ব পালন কেমন হয়, একটা মডেল সরকার কিরকম হয়। এটা হচ্ছে এই সরকারের দায়িত্ব। এই সরকারের মডেল সরকার হওয়ার কথা, আদর্শ সরকার হওয়ার কথা, যেটা দেখে রাজনীতিবিদরা শিক্ষা নিবে যে দেখো সরকার কেমন চালাইতে পারে। তো সেইটা হচ্ছে এই সরকারের দায়িত্ব। এটা তো জনপ্রিয়তা হওয়ার জন্য এরা আসে নাই, এরাকে ভোটে দাঁড়াবে, এরা জনপ্রিয়তা দিয়ে কি করবে? খুব জনপ্রিয় হয়ে গেল, তাহলে কি তারা দেশটা চালাইতেই থাকবে নির্বাচন ছাড়া? তা তো না। এই সরকার তো জনপ্রিয় হইতে আসে। এই সরকার আসছিল মডেল ফার্মেসি, মডেল থানা, ওরকম মডেল সরকার, মানে এইরকম লেখাপড়া জানা এত ভালো লোক। তাহলে এই সরকারের আদর্শ সরকার হওয়ার কথা, তারা আদর্শ সরকার আমাদেরকে দেখাবে, তাদের তো জনপ্রিয় সরকার হওয়ার দরকার।
জি, সেই আদর্শ সরকারের জায়গায় মানে সে 8ই আগস্টে সেই আদর্শ সরকারের যে অবস্থান ছিল, এখন নিশ্চয়ই সেই আপনি যে অরাজকতার চিহ্ন দেখছেন তার নিশ্চয়ই একটা প্রভাব তার উপরে পড়েছে। আপনি কি আমি এখন আরো অরাজকতা বেড়ে গিয়েছে, যার ফলে এই সরকার আদর্শ সরকার হইতে পারে নাই। জি, আমি এই প্রশ্নটা মাঝে মাঝে করি যে এই আপনি আসলে এই সরকারকে আপনি অবশ্য আদর্শ সরকারের জায়গায় মাপকাঠিটা মাপছেন আদর্শ জায়গা থেকে, সেখানে আপনি সরকারকে 8ই আগস্ট গত বছরের 8ই আগস্টে কেমন মার্ক দিতেন? আপনি আসলে গত বছরের 8ই আগস্টে কেমন নাম্বার দিতেন আর এখন আপনার এখানে এসে কেমন নাম্বার দেবেন? আমি নাম্বার দেই না, আপনারা এই অনুষ্ঠানে আগেও একবার আমাকে নাম্বার, আমি প্রায় এই প্রশ্নটা করি। আমি নাম্বার দেই না, নাম্বার দেওয়ার কিছু নাই, সরকার তো ভোটে দাঁড়ায় নাই, সরকার তো আমার জনপ্রিয়তার অ্যাপ্রুভালও চায় না, নাম্বার দেওয়ার। অন্যদিকে সরকার পারছে, সরকার কিছু পারে নাকি পারে না, পারলে 100, না পারলে 0। সরকার তো একটা কাজ করে না, তাই না? সরকার 100টা কাজ করে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা করে, সরকার ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, সরকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সরকার শিশু ও নারী কল্যাণ করে। সরকার তো বহু কাজ আছে, একটা কাজ বলে যে যেখানে ভালো কাজ করতেছে ওইখানে 100, আর যেটা পারতেছে না ওইটা 0। আচ্ছা, আপনি 10টা পেপারে পরীক্ষা দেন, অঙ্কে ফেল করছে নাকি? অঙ্কে ফেল করলে তো আপনি পুরাটাই ফেল। ওইরকম আপনি যদি 1টা 2টা 3টা জায়গায় ফেল করেন তাহলে পুরাটাই ফেল হয়ে যায়। যার মধ্যে একটা হচ্ছে মানুষের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, আরেকটা হচ্ছে সুবিচার। এই দুইটা হচ্ছে প্রাইমারি দায়িত্ব সরকারের। তারপরে যদি তারা অর্থনীতি অন্য কিছু না পারে তাহলে আরো ফেল করতে থাকে, কিন্তু জানমালের নিরাপত্তা হচ্ছে সরকারের প্রথম দায়িত্ব। আপনি এই দেশে আপনি বেঁচে থাকতে পারবেন এবং আপনি অপঘাতে আপনার মৃত্যু হবে না, আপনাকে ভয় পেতে হবে না অনৈতিক কিছু না করলে। এই জায়গাটাই প্রতিষ্ঠা করা হচ্ছে একটা আদর্শ সরকারের প্রথম দায়িত্ব।